প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষ 2019-20 শিক্ষাবর্ষে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করছো। আমি অধ্যাপক দীপা চৌধুরী তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস নিতে আজকে আবার হাজির হয়েছি। আমি ঢাকা কলেজ ইতিহাস বিভাগের অধ্যাপক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা। এই শিরোনামে যে অধ্যায়টি রয়েছে সেটি আমি গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের একগুঁয়েমি এবং গণতান্ত্রিক মনোভাবের কারণে ধীরে ধীরে এখানে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে এবং বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান ঘটেছিল এবং যে স্বপ্ন নিয়ে পাকিস্তান রাষ্ট্রটির স্বাধীনতা আন্দোলনে বাঙালি মুসলমানরা নিজেদেরকে সম্পৃক্ত করেছিল, সেই স্বপ্ন খুব দ্রুতই ভেঙে যায়। আজ আমি এই শিরোনামের যে অধ্যায় তার দ্বিতীয় আলোচনায় যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় লেকচার ওই অধ্যায়ের। আজকে আমি ভাষা আন্দোলনের যে প্রেক্ষিত রাজনৈতিক সাংস্কৃতিক যে পটভূমি তৈরি হয়েছিল সেটার উপর আলোচনা করব। ভারতীয় মুসলমানদের জন্য, ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা রয়েছে তাদের জন্য একটি আলাদা আবাসভূমি দরকার, এই স্লোগানের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়েছিল। স্বাভাবিকভাবেই ধর্ম ছিল, একমাত্র ধর্মই ছিল পাকিস্তানের জাতীয়তার ভিত্তি। 1951 সালে যে আদমশুমারি হয়েছিল পাকিস্তানে, তার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের পশ্চিম অংশ অর্থাৎ পশ্চিম পাকিস্তানের প্রায় 97% এবং পূর্ব বাংলা যেটা পরবর্তীতে পূর্ব পাকিস্তান হয়েছিল তাতে 80% ছিল মুসলমান অধিবাসী। কিন্তু অধিকাংশ অধিবাসীর ধর্ম এক হলেও তাদের ভাষা কিন্তু ভিন্ন ছিল। 51 সালের ভাষার ভিত্তিতে পাকিস্তানের জনগণের যে শতকরা হার মোটামুটিভাবে নির্ধারণ করা হয়েছিল তাতে বাংলা ভাষাভাষী ছিল 56.4%। এছাড়া অন্যান্য যে ভাষাগুলো পাকিস্তানে ছিল সেগুলো হচ্ছে পাঞ্জাবি 28.55%, সিন্ধি ছিল 5.47%, পশতু ছিল, উর্দু যেটা নিয়ে বেশি আলোচনা হয়েছে, যেটা নিয়ে যেই ভাষাটাকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে সেটা পাকিস্তানের চতুর্থ পঞ্চম এই সংখ্যায় ছিল ভাষাভাষী জনগণ। উর্দু ছিল, এটা নিয়ে একটু কোথাও কোথাও বিতর্ক আছে, কোথাও বলছে 5% বেশি, কোথাও বলছে 3.2%। বালুচ ছিল 1.29%, ইংরেজি ভাষাভাষী ছিল 0.2% এবং অন্যান্য ভাষাভাষী ছিল 1.52%। এই হচ্ছে মোটামুটিভাবে পাকিস্তানের যে বিভিন্ন ভাষা গোষ্ঠীর বসবাস ছিল তার একটা শতকরা হার। বহু ভাষাভাষীর দেশ পাকিস্তানে রাষ্ট্রভাষার প্রশ্নটি স্বাভাবিকভাবেই স্বাধীনতার পরপরই একটা বড় রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছিল যে এত ধরনের ভাষাভাষী যেখানে রয়েছে সেখানে আসলে রাষ্ট্রভাষাটা কি হবে। এই সংকটটা সৃষ্টির জন্য দায়ী ছিল তৎকালীন শাসক গোষ্ঠী এবং তাদের একগুঁয়েমি এবং অবিবেচক কিছু সিদ্ধান্ত ছিল। অবিবেচনা প্রসূত সেই সিদ্ধান্তের জন্য পূর্ব বাংলার জনগণের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছিল, আর এই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের চেতনা। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি এটা কিন্তু বারবারই উচ্চারিত হয়ে এসেছে। 1947 সালের জুলাই মাসে অর্থাৎ স্বাধীনতার ঠিক আগে দিয়ে
ভারত স্বাধীন, দুটো রাষ্ট্র ভাঙবে, দুটো আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার যে স্বাধীনতার ঘোষণা এসেছিল, সেটা পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়েছিল 14 আগস্ট 1947। আর সেই স্বাধীনতার ঠিক আগের মাসেই 1947 সালের জুলাই মাসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি প্রবন্ধ বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি আমাদের অত্যন্ত প্রাজ্ঞ পণ্ডিত ব্যক্তি, বহু ভাষাবিদ, উনি ওনার একটি প্রবন্ধে যেটা বলেছেন, আমি কোট করছি: যদি বিদেশি ভাষা বলিয়া ইংরেজি ভাষা পরিত্যক্ত হয়, তবে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ না করার পক্ষে কোনো যুক্তি নেই। যদি বাংলা ভাষার অতিরিক্ত কোনো রাষ্ট্রভাষা গ্রহণ করিতে হয়, তবে উর্দু ভাষার দাবি বিবেচনা করা কর্তব্য। এটা উনি আমাদের ভাষা সমস্যা দৈনিক আজাদ পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ, যেটা 22 শ্রাবণ 1354 সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষাটাকে যদি আমরা বাদ দেই, অবশ্যই বিদেশি এতদিন পর্যন্ত ব্রিটিশরা শাসন করেছে বলে তাদের ভাষা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সুতরাং এখন তো আর আমরা বিদেশি ভাষা ব্যবহার করব না। সুতরাং বিদেশি ভাষা হিসেবে ইংরেজিকে যদি আমাদের পরিত্যাগ করতে হয়, তাহলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে ব্যবহার না করার পক্ষে কোনো ধরনের কোনো যুক্তিই টেকে না। কারণ আমাদের মাতৃভাষাই বাংলা, এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যার ভিত্তিতে যেই অঞ্চলগুলো নিয়ে, সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাই হচ্ছে বাংলা। সুতরাং বাংলাকে রাষ্ট্রভাষা না করার পক্ষে কোনো ধরনের কোনো যুক্তি গ্রহণ করা যায় না। এছাড়া যদি বাংলার পরেও আরও একটি রাষ্ট্রভাষা আমাদের গ্রহণ করতেই হয় অতিরিক্ত হিসাবে, সেক্ষেত্রে উর্দু ভাষার দাবি বিবেচনা করা যায়। কারণ উর্দু ভাষাটা তখন সম্ভ্রান্ত মুসলমানদের মুখের ভাষা হয়ে গিয়েছিল, কিন্তু আমজনতার ভাষা এটা কখনোই ছিল না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি পাকিস্তান স্বাধীন হওয়ার আগে ভাষার প্রশ্নে ওনার মতামত প্রকাশ করেছিলেন। তো শুধুমাত্র যে সাংস্কৃতিক মহলেই এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে তা কিন্তু নয়, তার পাশাপাশি রাজনৈতিক মহলেও পাকিস্তান প্রতিষ্ঠার অনেক আগে থেকেই ভাষা বিষয়ে কিছু উল্লেখযোগ্য চিন্তা ভাবনা ছিল। যেমন 1944 সালে বঙ্গীয় তদানীন্তন মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি আবুল হাসিম, যিনি তখনকার বঙ্গীয় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আবুল হাসিম উনি প্রাদেশিক কাউন্সিলের সামনে পেশ করার জন্য একটি খসড়া ম্যানিফেস্টো প্রণয়ন করেছিলেন নির্বাচনের আগে। তাতে তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করেছিলেন। এছাড়া 1947 সালে 3 জুন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ভারত বিভাগ রোয়েদাদ ঘোষণার পর মুসলিম লীগের অল্প সংখ্যক বামপন্থী কর্মীর উদ্যোগে জুলাই মাসে ঢাকায় গণ আজাদি লীগ বলে একটি রাজনৈতিক গ্রুপ গঠিত হয়েছিল, যেটা আমি গত ক্লাসে এই রাজনৈতিক দল গঠনের কথা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এই রাজনৈতিক গ্রুপটি আশু দাবি কর্মসূচি আদর্শ নামে একটা ম্যানিফেস্টো প্রকাশ করে, এবং সেই ম্যানিফেস্টোতে বলা হয়েছিল, মাতৃভাষার সাহায্যে শিক্ষাদান করিতে হইবে। বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষাকে দেশের যথোপযোগী করিবার জন্য সর্বপ্রকার ব্যবস্থা করিতে হইবে। বাংলা হইবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। অর্থাৎ এখানেও কিন্তু এই একই মতামত চলে আসছে যে আমাদের মাতৃভাষা বাংলা, এবং এই মাতৃভাষা বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে হবে। 1947 সালের এরই প্রেক্ষিতে আমরা দেখি যে 1947 সালের 14 আগস্ট দেশ বিভক্ত হয়ে পাকিস্তানের জন্ম হলো 14 আগস্ট, এবং স্বাধীনতার পরপরই 1947 সালের 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং অধ্যাপকের উদ্যোগে তমুদ্দিন মজলিস, এই নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই কারণে যে ভাষা আন্দোলনের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে এই সংগঠনটি একটি সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠনটির একটি জোরালো ভূমিকা ছিল। এই তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়
2 সেপ্টেম্বর 1947 সালে। এবং এটার উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এবং কিছু শিক্ষকে এই সঙ্গে জড়িত ছিলেন। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম এই তহবিল মজলিসের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে এই প্রতিষ্ঠানটি বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম ও আইন আদালতের ভাষা করার পক্ষে প্রচারণা চালায়। এবং ওই বছরই 15 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর এই সংগঠনটির জন্ম হয় এবং 15 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে তারা একটি পুস্তিকা, একটি বই তারা প্রকাশ করে। এবং ওই পুস্তিকায় তারা বাংলাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহক, আদালতের ভাষা, অফিসের ভাষা ও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ভাষা করার কথা বলেন। তমুদ্দুন মজলিস তারই উদ্যোগে তারা 2রা সেপ্টেম্বর 1947 সালে এই সাংস্কৃতিক সংগঠনটির জন্ম হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটা ছিল। এবং এই সাংস্কৃতিক সংগঠনটি একটি পুস্তিকা বের করে যার নাম ছিল আমাদের তারা যে বইটার নাম ছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এবং ওখানে এই বইটি তারা বাংলাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন, অফিস আদালতের ভাষা এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ভাষা করার কথা তারা সেখানে জোরালোভাবে বলেন। 1947 সালের 5 ডিসেম্বর ঢাকাতে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ ও ওয়ার্কিং কমিটির বঙ্গীয় যে প্রাদেশিক মুসলিম লীগ ছিল, যেটা স্বাধীনতা পূর্বের 1906 সালে যে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই দলটি পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা এদেরই জোরালো সংগ্রাম এবং চেষ্টার ফলে পাকিস্তান রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল। যদিও 1940 সালে লাহোর প্রস্তাবে কিন্তু এই এক ইউনিটের পাকিস্তান করার কোনো প্রস্তাবই সেখানে ছিল না। পরবর্তীতে সেখানে কিছু কারসাজি হয়েছে, যেগুলো আলোচনা অন্য জায়গায় আলোচনা হবে এবং ইতিপূর্বে করাও হয়েছে যে লাহোর প্রস্তাবকে পরিবর্তন করে পরবর্তীতে কীভাবে পাকিস্তান প্রস্তাবে পরিণত করা হয়েছিল। যেটা স্টেটস ছিল সেটা এস অর্থাৎ বহুবচনের এসটাকে পরিবর্তন করে একটা স্টেট করা হয়েছিল। সে যাই হোক, সেই দলটি স্বাধীনতার পর 1947 সালের 5 ডিসেম্বর তারা ওয়ার্কিং কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্ব বাংলার সরকারি ভাষা উর্দুকে করা হবে না। এই বৈঠকের সময় প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন এই লোক অনেক ধরনের সমস্যা তৈরি করেছেন। ওনার নিজের ভাষা ছিল উর্দু, যদিও উনি বাংলার স্বার্থ রক্ষা করবেন এরকমই কথা ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে উনি বিপরীতমুখী কাজ করেছেন। এই বৈঠকের সময় প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের সরকারি বাসভবন, উনি তখন বাস করতেন বর্ধমান হাউস, পরবর্তীতে এটা বাংলা একাডেমি হয়েছে। এই বর্ধমান হাউসের সামনে অনেক সংখ্যক ছাত্র এবং কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে বাংলাকে অবিলম্বে পূর্ব বাংলা রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। এবং মাওলানা আকরম খান উনি আশ্বাস দেন যে তাদের দাবি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। অর্থাৎ বঙ্গীয় মুসলিম লীগের সর্বশেষ ওয়ার্কিং কমিটির বৈঠক চলাকালীন সময়ে ছাত্র এবং শিক্ষক সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের এই দাবি অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। আমরা দেখছি আবার ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। ইতিপূর্বে করাচিতে একটি কেন্দ্রীয় পর্যায়ের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই শিক্ষা সম্মেলনে অংশগ্রহণ করার পর বাংলার পূর্ব বাংলা বা পূর্ব পরবর্তীতে যে পূর্ব পাকিস্তান হয়েছে তার মন্ত্রী হাবিবুল্লাহ বাহার এবং আব্দুল হামিদ তারা করাচি থেকে ফিরে এসে ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সাথে স্বাভাবিক সময়ে ফিরে এসে একটা সাংবাদিক সম্মেলন হয়। সেই সাংবাদিক সম্মেলনে তারা সাংবাদিকদের বলেন যে উক্ত সম্মেলনে করাচিতে যে শিক্ষা সম্মেলন হয়েছে সেই শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এই যে কথাটা সাংবাদিকদের বলা হলো এবং পরের দিন এটা পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই খবর প্রকাশের সাথে সাথেই
এই সিদ্ধান্তের প্রতিবাদে অর্থাৎ করাচির শিক্ষা সম্মেলনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে সর্বসম্মতিক্রমে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে 6 ডিসেম্বর দুপুর 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এটিই ছিল রাষ্ট্রভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সর্বপ্রথম সাধারণ ছাত্র সমাবেশ। 1947 সালে রাষ্ট্রভাষার প্রশ্নকে কেন্দ্র করে পূর্ব বাংলার মধ্যবিত্ত শ্রেণী, যেটা মধ্য শ্রেণীর মধ্যে সরকার বিরোধী একটা মনোভাব গড়ে উঠতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রতিরোধ আন্দোলনের মধ্যে এই মনোভাবের প্রতিফলন ঘটতে থাকে। পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তান যে যে কাজগুলো করেছে এই কাজগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। তারা মানি অর্ডার ফর ডাক টিকেট এবং মুদ্রা, যে পাকিস্তানের যে কারেন্সি, সেখানে শুধুমাত্র ইংরেজি ও উর্দুর ব্যবহার এবং এগুলোকে পুরোপুরিভাবে বাংলা ভাষাকে উপেক্ষা করা শুরু হলো। যেগুলো যোগাযোগের মাধ্যম, ডাক টিকেট, মানি অর্ডার ফর্ম, তারপর দেশের যে মুদ্রা, প্রচলিত মুদ্রা, সব জায়গায় ইংরেজি এবং তার পাশে উর্দু ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাংলাকে সেখানে কোনো ধরনের কোনো স্থানই দেওয়া হচ্ছে না। এতে পূর্ব বাংলার জনসাধারণ এবং শিক্ষিত মহলে যথেষ্ট ক্ষুব্ধ উদ্বেগ দেখা গেল এবং এর বিরুদ্ধে একটা মনোভাব, একটা প্রতিবাদী মনোভাব ধীরে ধীরে গড়ে ওঠা শুরু করলো। এই বিরুদ্ধ মনোভাবকে সংগঠিত রূপ দেওয়ার প্রয়োজনে এই যে পূর্ব বাংলার মানুষের মধ্যে নিজের ভাষার প্রতি ভালোবাসা এবং তাকে যথেষ্ট সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার একটা মনোভাব, তার পাশাপাশি যে ক্ষমতাসীন সরকারের চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্তগুলো, সেগুলোর বিরুদ্ধে একটা যে মনোভাব গড়ে উঠল, এই মনোভাবকে সাংগঠনিক রূপ দেওয়ার প্রয়োজনে 1947 সালের অক্টোবর মাসে তমদ্দিন মজলিসের উদ্যোগে সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। যদিও পরবর্তীতে এই শিরোনামে আরেকটি শক্তিশালী সংগঠন দাঁড়িয়ে গিয়েছিল, এবং কিন্তু এই যে তমদ্দিন মজলিসের উদ্যোগে আমরা দেখি যে সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটা পরিষদ গঠিত হলো এবং এই তমদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগ, যেটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল মুসলিম ছাত্রলীগের অল্প কয়েকজন কর্মীর উদ্যোগে উপস্থিতিতে এই সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদ প্রথম দিকে তারা যে কাজগুলি করলো, তারা পত্রপত্রিকার বিবৃতি দেওয়া শুরু করলো, তারা বিভিন্নভাবে লেখালেখি আরম্ভ করলো, আলোচনা সভা অনুষ্ঠান, সরকারি ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার এবং কিছু কিছু সভা সমিতির মাধ্যমে তাদের আন্দোলনকে অব্যাহত রাখলো যে রাষ্ট্রভাষা বাংলা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা তাদের ছোট ছোট অনেক কর্মসূচি পালন করেছিল। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1948 সালের 23 ফেব্রুয়ারি তারিখে এবং এই অধিবেশনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত, এই নামটা আমাদের মনে রাখা অবশ্য কর্তব্য, এই জন্য যে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসে এই নামটি ওতপ্রোতভাবে জড়িত। উনি প্রথম পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে বাংলার পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন। এই পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহার করার দাবি উত্থাপন করেন এবং তার এই দাবি উত্থাপনের সাথে সাথেই কিন্তু বিরোধিতা শুরু হয়ে গেল। ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটির উপর গণপরিষদে তুমুল বিতর্ক শুরু হয়ে গেল এবং পূর্ব বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন খাজা নাজিমউদ্দিন, উনি ধীরেন্দ্রনাথের দত্তের এই প্রস্তাবটির তুমুল বিরোধিতা করেন এবং বিরোধিতা করতে গিয়ে উনি বলেন যে পূর্ব পাকিস্তানের অধিকাংশ অধিবাসীর এই মনোভাব যে একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা যায় পারে। অথচ উনি কিন্তু খাজা নাজিমউদ্দিন ইতিপূর্বে কথাও দিয়েছেন যে উনি কথা দেননি, ওনারই দলের প্রতিনিধি, ওনারই দলের দায়িত্বপ্রাপ্ত যিনি সভাপতি ছিলেন আকরাম খাঁ, মাওলানা আকরাম খাঁ, উনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ রাষ্ট্রভাষা বা বাংলার দাবি বিবেচনা করা হবে। অথচ
এখন উনি জোরালোভাবে এটার প্রতিবাদ করলেন এবং এই যে ধীরেন্দ্রনাথ দত্ত যে প্রস্তাবটি উত্থাপন করলেন সেই প্রস্তাবটিকে এমনভাবে মন্তব্য করা শুরু করে, মানে আরো ধরনের আলোচনা বিরোধিতা শুরু হলো যে এটা একটি রাষ্ট্রদ্রোহী চিন্তাভাবনা এবং এটা শত্রুদের দ্বারা, অর্থাৎ পাকিস্তানের শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত, এবং ধীরেন্দ্রনাথ দত্ত উনি একজন হিন্দু, সে কারণে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলেও বিবেচনা করা হচ্ছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জোরালো ভাষায় এটার বিরোধিতা করেন এবং এই ধরনের প্রস্তাবকে পাকিস্তানের রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি একটা হুমকি বলেও মন্তব্য করেন। গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষা বিষয়ক প্রস্তাবটি এই যে তুমুল বিরোধিতা করা হলো, এই বিরোধিতার কারণে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, এছাড়া মুসলিম লীগের যারা দায়িত্বশীল পদে ছিলেন তারাও এটার তুমুল বিরোধিতা শুরু করেছিলেন। এবং এই যে সংসদের ভিতরে অর্থাৎ প্রাদেশিক পরিষদের ভিতরে এই বিরোধী আলোচনার জবাবে তাদের এই বক্তব্যগুলোর বিরোধিতা করে পত্রপত্রিকায় অনেক ধরনের বিবৃতি, সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হয়। তাছাড়া ছাত্র ধর্মঘট, মিটিং, মিছিল ইত্যাদির মাধ্যমেও এর বিরোধিতা করা হয় এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। যে ধীরেন্দ্রনাথ দত্তের যে প্রস্তাব, এই প্রস্তাবটির যে বিরোধিতা করা হয়েছে, এই বিরোধিতাকে প্রতিবাদ করে পূর্ব বাংলায় যথেষ্ট বিক্ষোভ এবং লেখালেখি, ছাত্র ধর্মঘট, মিটিং, মিছিল ইত্যাদি শুরু হয়ে গেল। গণপরিষদের সিদ্ধান্ত এবং পাকিস্তান মুসলিম লীগের বাংলা ভাষা বিরোধী নীতি ও কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে আমরা দেখি এখন সরাসরি একটা সংগ্রাম পরিষদে গঠিত হয়ে যাচ্ছে। কারণ এখন প্রথম দিকে তারা বললেও কিন্তু যখন গণপরিষদে তুমুল বিরোধিতা শুরু হলো এবং এই বিতর্কের বিরোধিতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন কিন্তু আর বসে থাকার যে সুযোগ নেই, তাকে পূর্ববঙ্গের বাঙালি এরা বুঝে গেলেন। এবং সেই উদ্দেশ্যে এই ভাষা আন্দোলনকে কিভাবে সংগঠিত করা যায় তারই উদ্দেশ্যে 1948 সালের 2 মার্চ পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস এবং তমুদ্দুন মজলিস এদের সবার যৌথ উদ্যোগে ফজলুল হক হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের একটি যৌথ সভা আহ্বান করা হয়। প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল গণপরিষদে 23 ফেব্রুয়ারি তারিখে এবং এই 23 ফেব্রুয়ারি তারিখের পর থেকে বিভিন্ন রকম প্রতিবাদ, বিক্ষোভ, মিটিং, মিছিল এগুলো চলতে থাকে। এবং এই ঘটনার প্রবাহে আমরা দেখতে পাই যে 2 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তৎকালীন মুসলিম ছাত্রলীগের কিছু প্রগতিশীল ছাত্র, তমুদ্দিন মজলিসের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসের নেতৃবৃন্দ, এরা সবাই মিলে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মী ছিলেন সবাই, এবং তাদের সবার যৌথ উদ্যোগে একটি আহ্বান করা হয়েছিল 2 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। এটা ভ্যানু ছিল বা এটা ফজলুল হক হলে এই সভাটি হয়েছিল। ভাষা আন্দোলনকে প্রয়োজনীয় সাংগঠনিক রূপ দেওয়া এবং সুষ্ঠুভাবে এই আন্দোলনকে পরিচালনার উদ্দেশ্যে এখানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটি সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত এই সভায় গৃহীত হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে তমুদ্দিন মজলিস সীমিত পর্যায়ে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলে একটা সংগঠন, তার একটা সাংস্কৃতিক সংগঠন করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা শুধু সাংস্কৃতিক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনৈতিক ভাবেই এখন মোকাবেলা করার সময় এসে গিয়েছে। এবং এই সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী সবাই মিলে 2 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে যে আলোচনা সভায় বসেছিল, সেই আলোচনা সভায় তারা সিদ্ধান্তে পৌঁছায় যে এখন এটাকে একটি সাংগঠনিক রূপ দিতে হবে এবং সুষ্ঠুভাবে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার প্রয়োজনে একটি সংগঠন গড়ে তোলা এটা একটা সময়ের দাবি। সুতরাং এখন আমাদেরকে একটা সংগঠনের রূপ দিতে হবে এবং এই সংগঠনটি আর কিছু নয়, সেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটি সর্বদলীয় ব্যাপক ভিত্তিক
সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো। এই সভা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য একটি প্রস্তাবও গ্রহণ করেন এবং সেই সঙ্গে পাকিস্তান গণপরিষদে সরকারি ভাষার তালিকা থেকে বাংলা ভাষাকে বাদ দেওয়ার প্রতিবাদে 1948 সালের 11 মার্চ সমগ্র পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেন। এই 11 মার্চ ভাষা আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ। মার্চ 1948 এই তারিখে একটা সর্বাত্মক সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব সেখানে গ্রহণ করা হয়। তাহলে এই সভাটি ভাষা আন্দোলন বা আমাদের যে বাঙালি জাতীয়তাবাদের যেখানে যেখানে আমাদের নিজেদের আত্মপরিচয় খুঁজে নেওয়ার জন্য আমাদের যে মাইল ফলক ভাষা আন্দোলন, বাঙালির সংস্কৃতি চেতনার উপর আঘাত করে আমাদের রাজনীতিকে সক্রিয় করা হয়েছিল। এই রাষ্ট্রভাষাকে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য যে আমাদের সক্রিয় হওয়ার প্রয়োজন এবং এই আন্দোলনকে সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য 2 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একটি সর্বদলীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মীদের সহযোগ সকলের সহযোগিতা এবং সকলের উপস্থিতিতেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলে একটা পরিষদ গঠন করা হয়। তার পাশাপাশি এখানে কিছু প্রস্তাবও গ্রহণ করা হয়েছিল। সেই প্রস্তাবের মধ্যে একটি ছিল একটি প্রস্তাব বা সিদ্ধান্ত, শুধু প্রস্তাব গ্রহণ করে সীমাবদ্ধ থাকেনি, তারা সিদ্ধান্তে গিয়েছিল যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা এবং সেই সঙ্গে পাকিস্তানের যে গণপরিষদে বাংলা, ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকেও সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত যে প্রস্তাব উত্থাপন করেছিলেন সেই প্রস্তাবটাকে বিরোধিতা করা হয় এবং সেখানে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে স্থানও দেওয়া হয়নি। এবং কেন স্থান দেওয়া হয়নি তারই প্রতিবাদে 1948 সালের 11 মার্চ তারিখে পূর্ব বাংলার সাধারণ ধর্মঘট আহ্বান করা হয়েছিল এবং 11 মার্চ 1948 সাধারণ ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর এই ধর্মঘটকে সফল করার জন্য কর্মীরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেন। শুধুমাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেই তো হবে না, সেটাকে তো সফল করে তোলাও অবশ্য কর্তব্য এবং এই 11 মার্চ তারিখে সর্বাত্মক সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য কর্মীরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করলো। অন্যদিকে সরকার, তৎকালীন যে ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ, এই ধর্মঘট বানচাল করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দমনমূলক কর্মসূচি তৎপরতা শুরু করে দিল। কিন্তু এই কর্মসূচিকে নস্যাৎ করে দেওয়ার মতো শক্তি বা ক্ষমতা কোনোটি তখনকার সরকারের ছিল না। ইতিমধ্যে রাজনৈতিক দলেও অনেক ধরনের ভাঙন, বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে। গত ক্লাসে আমি কিন্তু সেগুলো আলোচনা করেছি এবং এগুলো তোমাদেরকে ভালো করে অবশ্যই এগুলো মনেও রাখতে হবে এবং সেগুলো মাথায় রেখে তোমাদের ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে। ইতিমধ্যে মুসলিম লীগে অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে এবং ভাঙনও শুরু হয়ে গিয়েছে। সে কারণে এই আন্দোলনকে দমিয়ে রাখা ক্ষমতা তাদের হয়নি। 11 মার্চ সকাল থেকেই ছাত্ররা তখনকার ইডেন বিল্ডিং, যেটা সেক্রেটারিয়েটের তার প্রথম ও দ্বিতীয় গেট, রমনা পোস্ট অফিস, পলাশী নীলক্ষেতের বেড়া, জেলা আদালত, হাইকোর্ট, রেলওয়ে ওয়ার্কশপ, অর্থাৎ যেসব জায়গাগুলো সরকারিভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান নেওয়া শুরু করলো, পিকেটিং করা শুরু করলো। সেক্রেটারিয়েটে সামনে পিছনে 2 গেটেই তারা পিকেটিং করা শুরু করলো। এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করলো এবং পুলিশও তাদের উপরে দমনমূলক কার্যক্রমও শুরু করলো। সেখানে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে।
হচ্ছে, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে এবং অনেক ছাত্রকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেল। এই গ্রেপ্তারের সময় শেখ মুজিবুর রহমান, পরবর্তীকালে যিনি বঙ্গবন্ধু এবং আমাদের জাতির পিতা, ওনাকেও বন্দি করে নিয়ে যাওয়া হলো। প্রথমে নিয়ে যাওয়া হলো ওয়াইজঘাটের কোতোয়ালিতে এবং বিকেলবেলা তাদেরকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হলো। অনেক ছাত্রকে সেখানে বন্দি করে তারা যেখানে যেসব জায়গাতে তারা পিকেটিং করছিল সেখান থেকে পুলিশ দমনমূলক অনেক আচরণও করলো, পাশাপাশি অনেক ছাত্রকে তারা গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে গেল থানা এবং থানা থেকে পরবর্তীতে কেন্দ্রীয় কারাগারে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ওই দিন ছাত্রদের ধর্মঘটের সময় পুলিশের যে লাঠিচার্জ এবং অন্যান্য নির্যাতনের প্রতিবাদে সেই দিনই অর্থাৎ 11 মার্চ বিকাল 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একটা বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির পরপরই যখন দমনমূলক কার্যক্রম চালিয়েছে সরকার, তখন একদিকে সরকারের পুলিশ বাহিনী, অন্যদিকে রাজনৈতিক দলের গুন্ডা পেটোয়া বাহিনী, তারাও কিন্তু সবসময় এই বিরুদ্ধে তৎপর থাকে এবং এদের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বিকেল 2:30টার সময় একটা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভার বক্তারা সরকারের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ বক্তব্য দেয় এবং পুলিশের নির্যাতনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও প্রতিবাদ করে। তারা অন্য একটি প্রস্তাবে পাকিস্তান গণপরিষদের যে সকল পূর্ববঙ্গীয় সদস্য বাঙালিদের স্বার্থ রক্ষা করতে অক্ষম তাদের পদত্যাগও দাবি করে। অর্থাৎ বঙ্গীয় প্রাদেশিক পরিষদে অনেক বাঙালি সদস্যরাই তো ছিল, কিন্তু তারা বাংলার পক্ষে অবস্থান নিচ্ছে না। তো যারা বাংলার পক্ষে অবস্থান নিচ্ছে না তাদের পদত্যাগেও এই প্রতিবাদ সভায় দাবি করা হলো। সেদিনের ধর্মঘটে ছাত্রদের সাথে সেক্রেটারিয়েট এবং রেলের কিছু কর্মচারী, শুধু ছাত্ররাই কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছিল তা না, তার পাশাপাশি আমরা দেখি যে রেলের কিছু কর্মচারী এবং সেক্রেটারিয়েটেরও কিছু কর্মচারীও এই পিকেটিংয়ে তাদের সাথে অংশগ্রহণ করেছিল। ফলে ঢাকাতে কিছু সময়ের জন্য আংশিক রেল ধর্মঘট হয়েছিল এই 11 মার্চ তারিখে। 11 মার্চ তারিখে শুধু ঢাকায় যে সর্বাত্মক কর্মসূচি পালন করা হয়েছিল তা কিন্তু না, দেশের অন্যান্য স্থানেও এই কর্মসূচি পালিত হয়েছিল এবং পূর্ণ ধর্মঘট পালন করা হয়েছিল। অন্যান্য জায়গায়ও কিছু কিছু সমস্যা হলেও যশোরে কিন্তু মোটামুটি বেশ সংঘর্ষ হয়েছিল। প্রথম দিকে সরকার এবং মুসলিম লীগ নেতৃবৃন্দ এই প্রতিবাদকে পাকিস্তানি শত্রুদের দ্বারা আয়োজিত এক গভীর ষড়যন্ত্র বা একটা গভীর চক্রান্ত এই কথা বলে প্রচার করলেও কিন্তু পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং প্রতিবাদ আরও বেশি জোরালো হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে এসে খাজা নাজিমুদ্দিন কিছুটা নমনীয় হয়ে যান এবং উনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 15 মার্চ তারিখে একটা আলোচনা সভার প্রস্তাব দেন এবং উনি এদের সাথে আলোচনা করতে মোটামুটি বাধ্যই হয়ে যান। যে প্রতিবাদ কর্মসূচি এতটাই জোরালো হয়ে যায় যে পাকিস্তানের পূর্ব বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, উনি কখনোই বাঙালির স্বার্থ রক্ষা করেননি এবং ওনার উদ্দেশ্যে উনি ক্ষমতা বসার আগেও এবং পরেও সবসময় উনি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত ছিলেন এবং ওনার নিজের ভাষাটা ছিল উর্দু এবং বাংলা ভাষার বিরুদ্ধে উনি সবসময় বিরোধী ভূমিকায় উনি পালন করেছেন এবং ওনার কার্যক্রম সবসময় বাংলা ভাষার বিরুদ্ধেই ছিল। এই খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 15 মার্চ তারিখে আলোচনায় বসেন এবং সভায় উনি 8 দফা চুক্তিনামা স্বাক্ষর করেন। আমরা এখন দেখি যে 8 দফা কি কি চুক্তি করা হয়েছিল, কি কি প্রস্তাব উনি মানতে বাধ্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই চুক্তিগুলো থেকে তিনি কিন্তু সরে আসেন। 1 নম্বরে ছিল 19 ফেব্রুয়ারি 1948 হইতে বাংলা ভাষার প্রশ্নে যাহাদিগকে গ্রেপ্তার করা হইয়াছে তাহাদিগকে অবিলম্বে মুক্তিদান করা হইবে। 2 পুলিশ কর্তৃক অত্যাচারের অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করিয়া 1 মাসের মধ্যে এ বিষয়ে একটি বিবৃতি দান করা হইবে। 3 1948 এপ্রিলের প্রথম সপ্তাহে পূর্ব বাংলা সরকারের ব্যবস্থাপক সভায় বেসরকারি আলোচনার জন্য যেদিন নির্ধারিত হইয়াছে সেই দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করিবার, অর্থাৎ পরবর্তীতে যে
গণপরিষদের সভা বসবে, সেখানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করিবার তাহাকে পাকিস্তান গণপরিষদে এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দিতে উর্দুর সমমর্যাদা দানের জন্য একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হইবে। অর্থাৎ পরবর্তী গণপরিষদের অধিবেশনে বাংলার বিষয়টি বিশেষ প্রস্তাব হিসাবে উত্থাপন করার মতো একটা প্রস্তাবও উনি স্বীকার করে নিলেন। 4 নম্বরে ছিল এপ্রিল মাসে ব্যবস্থাপক সভায় এই মর্মে একটি প্রস্তাব উত্থাপন করা হইবে যে প্রদেশের সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠিয়া যাওয়ার পরে বাংলা তাহার স্থলে সরকারি ভাষা রূপে স্বীকৃত হইবে। ইহা ছাড়া শিক্ষার মাধ্যমও হইবে বাংলা। তবে সাধারণভাবে স্কুল কলেজগুলিতে অধিকাংশ ছাত্রের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা হইবে। 5 আন্দোলনে যাহারা অংশগ্রহণ করিয়াছে তাহাদের কাহারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে না। তো তাদেরকে ছেড়েও দেওয়া হবে এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো হয়রানিও তাদের করা হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। সংবাদপত্রের উপর হইতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হইবে। যখন রাষ্ট্রভাষা বাংলা প্রশ্নে বিভিন্ন পত্র পত্রিকা লেখালেখি শুরু হলো, তখন কিন্তু ক্ষমতাসীন সরকার অনেক পত্রিকাকেও নিষিদ্ধ করে দিয়েছিল। এখন সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাব উনি মেনে নিলেন। 29 ফেব্রুয়ারি 7 নম্বর 29 ফেব্রুয়ারি হইতে পূর্ব বাংলার যে সকল স্থানে ভাষা আন্দোলনের জন্য 144 ধারা জারি করা হয়েছে সেখান হইতে তাহা প্রত্যাহার করা হইবে। অর্থাৎ এই যে 11 মার্চ তারিখের কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু 144 ধারা, অর্থাৎ একসাথে 5 জনের বেশি লোক জড়ো হতে পারবে না, এই মর্মে সরকারি আদেশ জারি করা হয়েছিল। এবার বলা হলো যে যে সকল স্থানে 29 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হইবে। এবং সবশেষ 8 নম্বরে ছিল সংগ্রাম পরিষদের সাথে আলোচনার পর আমি এই ব্যাপারে নিঃসন্দেহ হইয়াছি যে এই আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই। অর্থাৎ এই যে গণপরিষদে কিন্তু উনি বলেছিলেন যে এটা পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা নষ্ট করার জন্য পাকিস্তানের শত্রুদের দ্বারা প্ররোচিত হয়ে এই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এখন সংগ্রাম পরিষদের সাথে উনি আলোচনায় বসে উনি মেনে নিতে বাধ্য হলেন এবং বললেন যে এই আন্দোলন রাষ্ট্রের দুশ্মনের দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হয় নাই, অর্থাৎ এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই 8টি চুক্তিপত্রটি স্বাক্ষরিত হয়েছিল, যে 8টা দাবি সম্বলিত, এই 8টা দাবি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই প্রত্যেকটা দাবি উনি মেনে নিলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে এই যে তাড়াহুড়া করে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন চুক্তি সম্পাদন করলেন এবং শেষ পর্যন্ত সংগ্রাম পরিষদের সবগুলি দাবি উনি মেনে নিলেন, তার পিছনে কিন্তু আরেকটু রহস্য ছিল। এর আসল কারণ ছিল যে অল্প কিছুদিনের মধ্যেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরের কর্মসূচি ছিল। তো এই সফরের কর্মসূচি যেন নির্বিঘ্ন থাকে, কোনো ধরনের কোনো বিক্ষোভ প্রদর্শন না হয়, তার জন্যই উনি এটা একটা কৌশল হিসাবে নিয়েছিলেন। এবং উনি সফরের আগে, এই সফরের সময় জনগণের দ্বারা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কর্তৃক সরকারের বিরুদ্ধে কোনো বিক্ষোভ প্রদর্শনের মতো পরিস্থিতি যাতে উদ্ভব না ঘটে সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যই নাজিমুদ্দিন এবং তার সরকার যথেষ্ট নমনীয় অবস্থান গ্রহণ করেছিলেন, যে আর সংগ্রাম পরিষদের কর্মীকে কোনো ধরনের কোনো যেন উত্তেজিত করা না হয়, এই কর্মসূচি উনি একটা কৌশল হিসেবে নিয়েছিলেন। 19 মার্চ তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ আসলেন ঢাকা বিমানবন্দরে এবং তাকে যথোপযুক্ত সম্মান প্রদর্শনও করা হয়েছিল। কিন্তু উনি এসে আবার নতুন করে এই রাষ্ট্রভাষার প্রশ্নে আবার আন্দোলনকে উস্কে দিলেন। 21 মার্চ তারিখে উনি ঢাকার নাগরিকদের পক্ষ থেকে ওনাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য যে সভার আয়োজন করা হয়েছিল ঢাকার রেসকোর্স ময়দানে, সেখানে দাঁড়িয়ে তিনি বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। তখন সেখানে একটি মৃদু প্রতিবাদ হয়েছিল, তেমন একটু জোরালো না, কিন্তু
পরবর্তীতে দেখা যায় যে উনি 21শে মার্চ রেসকোর্স ময়দানে যেই কথাটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহর সম্মানার্থে 24 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। উনি এই সমাবর্তন সভাতেও রাষ্ট্রভাষা সম্পর্কে তার রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষা যে বক্তৃতা, সেই বক্তৃতারই পুনরাবৃত্তি করেন। এই সময়ে সেখানে উপস্থিত ছাত্রদের মধ্যে থেকে কিছু সংখ্যক না না বলে, নো নো বলে চিৎকার দেওয়া শুরু করেছিল, কিন্তু জিন্নাহ এই প্রতিবাদের কোনো তোয়াক্কাই করেননি। উনি তার রাষ্ট্রভাষা প্রশ্নে তার নিজের যে বক্তব্য, সেই বক্তব্য চালিয়ে যান। আর এই একই বক্তব্য, অর্থাৎ পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এই কথাটি উনি আবারও সেখানে ব্যক্তিগতভাবে ঘোষণা করেন। এবং এই যে 24 মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যে বক্তব্য রাখলেন রাষ্ট্রভাষা প্রশ্নে, সেই ব্যাপারে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য যে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, সংগ্রাম পরিষদ একটি প্রতিনিধি দল ওই দিনেই সন্ধ্যায় জিন্নাহর সাথে একটি সাক্ষাৎকারে মিলিত হয়। সেই আলোচনার প্রথম পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব বলেন যে নাজিমউদ্দিনের সাথে তাদের যে চুক্তি হয়েছে তিনি সেটাকে স্বীকার করেন। অর্থাৎ আমরা দেখি যে উনি ঢাকায় আসার আগে 15 মার্চ তারিখে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন 8 দফা সম্বলিত যে চুক্তি সম্পাদন করেছিল, সেখানে রাষ্ট্রভাষা বাংলা করার প্রশ্নে কিন্তু দায়িত্বহীনভাবে বলা হয়েছিল এবং এও বলা হয়েছিল যে এই ব্যাপারে একটি তদন্ত কমিশন গঠন করা হবে, ছাত্রদের যাদেরকে বন্দি করা হয়েছে বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনগত ব্যবস্থা পরবর্তী নেওয়া হবে না, এই ধরনের সমস্ত কিছুকেই উনি স্বীকার করেন না। অর্থাৎ পুরো চুক্তিটাকেই তিনি অস্বীকার করেন। কারণ নাজিমউদ্দিনের কাছ থেকে উনি বলছেন যে নাজিমউদ্দিনের কাছ থেকে এটা জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি এই সময় দৃঢ়ভাবে সংগ্রাম পরিষদের সদস্যদেরকে জানান যে একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে ওনার একগ্রহে এবং এই সাক্ষাৎকারের সময় উভয় পক্ষের মধ্যে খুব জোরালো ভাষায় এবং তুমুল বিতর্ক এবং বাক বিতণ্ডা শুরু হয়। এবং এই বাক বিতণ্ডার কারণে জিন্নাহ সাহেব আর সাক্ষাৎকার দেওয়া থেকে উনি অসম্মতি যান, যে উনি আর সাক্ষাৎকার দেবেন না। উনি মাঝপথেই নির্ধারিত সময়ের আগেই উনি এই সভার সমাপ্তি ঘোষণা করেন। জিন্নাহর পূর্ব বাংলা সফরের পর উনি তারপর চলে গেলেন 1948 সালের 6 এপ্রিল তারিখে পূর্ব বাংলা ব্যবস্থাপক সভায়, যে আমরা 8টা যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেখানেই দেখেছিলাম। নাজিমউদ্দিন সাহেব বলেছিলেন যে এপ্রিলে যে পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদের যে অধিবেশনটি বসবে সেখানে বাংলা ভাষার বিষয়ে বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। সেই আলোচনা, সেই অধিবেশন বসলো 6 এপ্রিল তারিখে। সেই অধিবেশনে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করে ভাষা বিষয়ে প্রস্তাব উনি উত্থাপন করলেন। অর্থাৎ ইতিপূর্বে উনি যে কথা দিয়েছিলেন সেই কথা উনি রাখলেন না। নাজিমউদ্দিনের এই প্রস্তাব পেশের পর স্বাভাবিকভাবে পরিষদের তুমুল বিরোধিতা এবং হট্টগোল শুরু হয় এবং জিন্নাহর মতামতের কথা উল্লেখ করে তখন খাজা নাজিমউদ্দিন বলেন যে যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব এটাকে স্বীকার করেন না, সেই কারণে আমি সেই প্রস্তাবকে যে নতুন যে প্রস্তাব দিয়েছেন সেটাকে উনি তুলে নেবেন না, বরং নতুন যে প্রস্তাবটা দিয়েছিলেন আমি প্রস্তাবটা একটু পড়ে শোনাচ্ছি। আচ্ছা, আমি একটু খুঁজতে আমি কথা বলি যে খাজা নাজিমউদ্দিন যিনি পূর্ববঙ্গের তৎকালীন
মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সবসময় সমস্যা তৈরি করতে সিদ্ধহস্ত ছিলেন। আচ্ছা, জিন্না পূর্ববাংলা সফরের পর যে পাকিস্তান পূর্ববঙ্গের যে প্রাদেশিক পরিষদের অধিবেশন বসে 6 এপ্রিল তারিখে, সেখানে খাজা নাজিমউদ্দিন নতুন যে প্রস্তাবটি উত্থাপন করেন তাতে ছিল এক, পূর্ব বাংলা প্রদেশে ইংরেজি স্থলে বাংলাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করিতে হইবে এবং পূর্ব বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মাধ্যম হইবে যথাসম্ভব বাংলা, অথবা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই স্কলারদের মাতৃভাষা, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে যেই ভাষা, যাদের যেটা মাতৃভাষা, সেই মাতৃভাষায় শিক্ষা প্রদান করা হইবে। আর বাকি যে প্রস্তাবগুলো ছিল, যে সমস্ত পাকিস্তানের ভাষা হবে, বলা হয়েছিল যে এপ্রিল মাসে ব্যবস্থাপক সভায় একটা বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে যে প্রদেশের সরকারি ভাষা হইবে ইংরেজি উঠিয়া যাওয়ার পর বাংলাই হইবে তাহার সামনে সরকারি ভাষা, তাছাড়া শিক্ষার মাধ্যম হবে বাংলা। কিন্তু এখন উনি সেই প্রস্তাব থেকে সম্পূর্ণ সরে যে নতুন প্রস্তাব উত্থাপন করবেন। এই যে আন্দোলনের মুখে চুক্তি সম্পাদন করা এবং আন্দোলনের পর পরিস্থিতি যখন কিছুটা নমনীয়, কিছুটা শান্ত হয়ে এসেছে, সুযোগ বুঝে আবার চুক্তিভঙ্গ মাধ্যমে পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন বিশ্বাসঘাতকতার যে দৃষ্টান্তটা স্থাপন করেছিলেন, তা পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় ছিল। যে উনি মুখ্যমন্ত্রী হয়ে কথা দিয়েছেন, আবার তার কথা থেকেই উনি যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তখন উনি একদম সম্পূর্ণভাবে বিপরীত কাজ করা শুরু করেছেন। 1948 সালের ভাষা আন্দোলনের পরে আমরা দেখি যে ছাত্র আন্দোলন কিছুটা সীমিত থাকলেও অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতি ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হতে থাকে এবং মুসলিম লীগ সরকার কোনো সমস্যারই সমাধানের চেষ্টা করেনি, বরং তারা খাদ্য, বস্ত্র, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত ক্ষেত্রে পরিস্থিতিটাকে সংকটজনক করে তোলে এবং স্বাধীনতা লাভের 1 বছরের মধ্যেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়া শুরু করে। এই হচ্ছে যে ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে 1948 সালে, পরবর্তীতে আমরা দেখি যে 52 সালে আবার ভাষা আন্দোলনটা নতুন করে আবার এটা আত্মপ্রকাশ করে এবং শক্তিশালী আমাদের যে ভাষা আন্দোলন, যেটাকে আমরা বলি 1952 সালের ভাষা আন্দোলন, তারই সূচনা পর্ব ছিল 1947 সালের স্বাধীনতার পর থেকে 1948 সালের 11 মাস তারিখ পরবর্তী 3 বছর, অর্থাৎ 49, 50, 51, এই 3 বছর এই দিবসটাকে ভাষা দিবস হিসাবেই পালন করা হয়েছিল। আজকে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সাথে এরই ধারাবাহিকতা আলোচনায় আমরা আবার মিলিত হব। এবং এই যে তোমাদেরকে আরেকটি কথা আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ইতিহাস 1704 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত, যার সম্পাদক কথিত যশা পণ্ডিত এবং ইতিহাস গবেষক, যিনি এশিয়াটিক সোসাইটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এই বইটি তিনটি খণ্ডে প্রকাশিত, বাংলাদেশের ইতিহাস। এই বইগুলো তোমরা সংগ্রহ করার চেষ্টা করবে এবং বাংলাপিডিয়াও এশিয়াটিক সোসাইটি থেকে ডক্টর সিরাজুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে। এই বইটিতে তোমরা বাংলার ইতিহাসের বিভিন্ন পুরো 1704 থেকে 1971 পর্যন্ত বাংলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইতিহাসের একটা প্রেক্ষাপট এখানে তোমরা পাবে। তোমাদের এই বইটি তোমরা সুযোগ মতো সংগ্রহ করে নেবে কিংবা লাইব্রেরিতে একটু খোঁজ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।